হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। 10 মিনিট স্কুলে তোমাদের সবাইকে আবারও স্বাগত। বন্ধুরা, নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের খুব ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার আমি পড়াচ্ছিলাম, সেটা হচ্ছে পারিবারিক ও আত্মকর্মসংস্থানমূলক উদ্যোগের হিসাব। এই চ্যাপ্টার থেকে আমরা জানবো যে কিভাবে পরিবারের যে লেনদেনগুলো হয়, আর্থিক লেনদেন যেমন আয় ব্যয়, সম্পদ দায়, এই সকল লেনদেনগুলোর হিসাব আমরা কিভাবে রাখবো এই চ্যাপ্টারে সেগুলো বলা আছে। এর আগে আমরা দেখেছি যে একটা ব্যবসা প্রতিষ্ঠানের লেনদেনগুলোকে কিভাবে লিপিবদ্ধ করতে হয় এবং কিভাবে আর্থিক অবস্থা সম্পর্কে ধারণা লাভ করতে হয়। তো আজকের টপিকগুলো দেখে নেই। আজকের আলোচনার বিষয়গুলো হচ্ছে পারিবারিক আর্থিক বিবরণী প্রস্তুতকরণ, প্রাপ্তি ও প্রদান হিসাবে নমুনা ছক ও বৈশিষ্ট্য। ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক বিবরণী কিভাবে প্রস্তুত করতে হয় সেটা তো আমরা অলরেডি জানি। এখন আমরা দেখব পারিবারিক আর্থিক বিবরণী কিভাবে প্রস্তুত করতে হয়, আর হচ্ছে প্রাপ্তি ও প্রদান হিসাবে নমুনা ছক দেখবো এবং বৈশিষ্ট্যগুলো দেখবো। তো তাহলে চলো শুরু করি। প্রথমেই হচ্ছে পারিবারিক আর্থিক বিবরণী প্রস্তুতকরণ, অর্থাৎ কিভাবে বা কেন আমরা পারিবারিক আর্থিক বিবরণী প্রস্তুত করব। পারিবারিক আর্থিক বিবরণী প্রস্তুত করার মূল উদ্দেশ্যই হচ্ছে আমরা পরিবারের বিভিন্ন লেনদেনগুলো আলাদা আলাদা ভাবে বিভিন্ন হিসাব বইতে লিপিবদ্ধ করে রাখি। তো এই যে আমরা অনেকগুলো লেনদেন অনেকগুলো বইতে হিসাববদ্ধ করে রাখি, এগুলোকে একসাথে যদি নিয়ে আসা যায় তাহলে কিন্তু সহজে বোঝা যাবে যে পরিবারের আর্থিক অবস্থা অথবা আয় ব্যয়ের অবস্থা কেমন। ঠিক আছে? তো এই জন্যই পারিবারিক আর্থিক বিবরণী অ্যাকচুয়ালি প্রস্তুত করা হয়, যাতে পরিবারের সকল লেনদেন অন্যান্য হিসাব বই থেকে একটা বইতে হচ্ছে নিয়ে আসা যায়। তো বন্ধুরা, এখানে দেখো কি লেখা আছে, পরিবারের আর্থিক অবস্থা এবং আয় ব্যয়ের চিত্র পাওয়ার জন্য আর্থিক বিবরণী প্রস্তুত করা অপরিহার্য। তো কেন প্রস্তুত করতে হয়? পরিবারের আর্থিক অবস্থা এবং আয় ব্যয়ের চিত্র পাওয়ার জন্য। আয় ব্যয় বিবরণীর মাধ্যমে নির্দিষ্ট সময়ের আয় ব্যয়ের চিত্র, অর্থাৎ একটা পরিবারের কত টাকা আয় হচ্ছে এবং কত টাকা ব্যয় হচ্ছে, বা আয়ের খাতগুলো কি কি এবং ব্যয়ের খাতগুলো কি কি সেগুলো সম্পর্কে আমরা জানতে পারি। এবং আর্থিক অবস্থার বিবরণী তৈরির মাধ্যমে পরিবারের সম্পদ ও দায়ের একটি প্রতিচ্ছবি ফুটে ওঠে। অর্থাৎ পরিবারের সম্পদগুলো কি কি, যেমন ধরো স্থায়ী সম্পদ, আসবাবপত্র, তারপর হচ্ছে টিভি, ফ্রিজ, এগুলো হচ্ছে পরিবারের সম্পদ। আর দায় হতে পারে যেমন ধরো বকেয়া যে খরচগুলো আছে অথবা পাওনাদার থাকতে পারে, সো এগুলো হচ্ছে দায়। তো পরিবারের আর্থিক অবস্থা এবং আয় ব্যয়ের চিত্র পাওয়ার জন্য আমরা কি কি তৈরি করব? আয় ব্যয় বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণী। তো বন্ধুরা, পারিবারিক আর্থিক বিবরণী কয়টি? এখানে দেখো, পারিবারিক আর্থিক বিবরণী হচ্ছে টোটাল 3টি। প্রথমত হচ্ছে প্রাপ্তি ও প্রদান হিসাব। প্রাপ্তি ও প্রদান হিসাবকে ইংলিশে বলা হয় রিসিপ্টস এন্ড পেমেন্টস অ্যাকাউন্ট। মানে হচ্ছে পরিবারের যে নগদ প্রাপ্তি এবং নগদ প্রদান ঘটে, সেগুলো আমরা যখন একটা নির্দিষ্ট সময় শেষে সবগুলোকে একসাথে লিপিবদ্ধ করব বা শ্রেণীবদ্ধ করব, সেটাকেই বলা হয় প্রাপ্তি ও প্রদান হিসাব। প্রাপ্তি ও প্রদান হিসাব অনেকটাই নগদান বইয়ের মতো হলেও তবুও এটাকে অ্যাকচুয়ালি নগদান বই বলা হয় না। আর একটা বিষয় হচ্ছে, প্রাপ্তি ও প্রদান হিসাবের ডেবিট পাশে আমরা কি করব? প্রাপ্তি সমূহ লিখবো, অর্থাৎ নগদে যত টাকা প্রতিষ্ঠানে আসবে বা প্রাপ্তি ঘটবে তত টাকাই হচ্ছে আমরা ডেবিট পাশে লিখবো। আর ক্রেডিট পাশে আমরা কি লিখবো? যত টাকা নগদে প্রদান করা হয়েছে। তো একটা পরিবারে নগদ প্রাপ্তি সমূহ আমরা ডেবিট করব, আর নগদ প্রদান সমূহ আমরা প্রাপ্তি ও প্রদান হিসাবের ক্রেডিট পাশে লিখবো। তো বন্ধুরা, প্রাপ্তি ও প্রদান হিসাব সম্পর্কে আমরা পরে আরো বিস্তারিত জানতে পারবো। এরপর হচ্ছে আয় ব্যয় বিবরণী। নাম শুনে বুঝতে পারছো, আয় ব্যয় বিবরণী অথবা স্টেটমেন্ট অফ ইনকাম এন্ড এক্সপেন্ডিচার। এই বিবরণীতে আমরা কি করব? সকল ধরনের আয় এবং ব্যয়গুলোকে লিপিবদ্ধ করব। তো পরিবারের যে যে উৎস থেকে আয় হয় সবগুলো আয়কে আমরা কি করব? আয় ব্যয় বিবরণীতে নিয়ে আসব। আবার পরিবারের যে সমস্ত ব্যয় হয় সেই সবগুলো ব্যয়কে আমরা আয় ব্যয় বিবরণীতে লিপিবদ্ধ করব। এরপর আমরা আয় থেকে ব্যয় সমূহ হচ্ছে মাইনাস করব। মানে আমার পরিবারে যত টাকা আয় হচ্ছে তার থেকে আমার পরিবারে যত টাকা ব্যয় হচ্ছে বা খরচ হচ্ছে সেটা মাইনাস করব। পরিবারের আয়ের উৎসগুলো কি হতে পারে? যেমন চাকরি থেকে আয় অথবা ব্যবসা করলে সে ব্যবসা থেকে আয় হতে পারে, সেগুলো হচ্ছে আয়ের উৎস। আর ব্যয়ের উৎস হতে পারে কি কি? যেমন পরিবারের সদস্যদের যাতায়াত ভাড়া, তারপর হতে পারে চিকিৎসা খরচ, ছেলে মেয়েদের স্কুলের বেতন, এই সকল হচ্ছে ব্যয়ের উৎস। তাছাড়া পরিবারের দৈনন্দিন যে কাঁচা বাজার করা লাগে, মানে হচ্ছে খাদ্য সামগ্রী ক্রয় করা লাগে, সেগুলো হচ্ছে কি? ব্যয়। তো আমরা আয় থেকে ব্যয় মাইনাস করলে আমরা কি পেয়ে যাব? আয়ের উদ্বৃত্ত অথবা ঘাটতি পেয়ে যাব। যদি আয় বেশি হয় তাহলে সেটা হবে কি? আয়ের উদ্বৃত্ত। আর যদি ব্যয়টা বেশি হয় তাহলে
পরিবারে কি হবে, ঘাটতি হবে। তো আমরা অবশ্যই ঘাটতি চাই না, আমরা সবসময় কি চাই, পরিবারে যাতে কিছু টাকা হচ্ছে অবশিষ্ট থাকে, মানে আয়ের কিছু অংশ যাতে আমরা হচ্ছে সঞ্চয় করতে পারি, সেটাই হচ্ছে একটা পরিবারের উদ্দেশ্য। এরপর দেখো আর্থিক অবস্থার বিবরণী, স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন। আর্থিক অবস্থার বিবরণীতে আমরা কি করি, সম্পদ এবং দায় সমূহকে হচ্ছে লিপিবদ্ধ করি। ঠিক আছে, পরিবারে যত ধরনের সম্পদ আছে এবং যত ধরনের দায় আছে সেগুলো আমরা হচ্ছে আর্থিক অবস্থার বিবরণীতে লিপিবদ্ধ করে রাখি। তাছাড়াও পারিবারিক তহবিল আমরা নির্ণয় করি কিসের মাধ্যমে, আয় ব্যয় বিবরণীতে আমরা যে আয়ের উদ্বৃত্ত এবং ঘাটতি পাই সেগুলো দিয়ে আমরা একটা পারিবারিক তহবিল তৈরি করি। আর পারিবারিক তহবিল হচ্ছে আর্থিক অবস্থার বিবরণীতে দায়ের পাশে দেখাতে হয়। আমি আবারও রিপিট করছি বন্ধুরা, পারিবারিক তহবিল আমরা প্রস্তুত করি কি দিয়ে, এই যে আয় ব্যয় বিবরণীতে যখন আয়ের উদ্বৃত্ত আসে তখন আমরা সেটা তহবিলের সাথে হচ্ছে যোগ করি, আর যখন আমার ব্যয়টা বেশি হয় মানে হচ্ছে ঘাটতি হয় তখন আমরা সেটা তহবিল থেকে হচ্ছে মাইনাস করি। সো এই যে পারিবারিক তহবিলটা নির্ণয় করলাম সেটা হচ্ছে আমরা আর্থিক অবস্থার বিবরণীতে যে দায়ের পাশ আছে সেই দায়ের পাশে দেখাবো। সো বন্ধুরা এখন এই তিনটা বিবরণী নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। সো তাহলে চলো শুরু করি। প্রথমত হচ্ছে প্রাপ্তি ও প্রদান হিসাব। প্রাপ্তি ও প্রদান হিসাব বলতে এমন একটি হিসাবকে বোঝায় যেখানে আমরা একটা বছরের শেষে অথবা হিসাবকালের শেষে যত টাকা নগদে প্রাপ্তি হচ্ছে অথবা নগদে প্রদান করতে হচ্ছে সব টাকা আমরা লিপিবদ্ধ করে রাখি, সেটাই হচ্ছে প্রাপ্তি এবং প্রদান হিসাব। সো দেখো এখানে কি বলা আছে, পারিবারিক দৈনন্দিন নগদ লেনদেনের সংরক্ষিত হিসাব থেকে বছর শেষে, কখন, বছর শেষে অথবা একটা হিসাবকাল শেষে আমরা শ্রেণীবদ্ধভাবে এবং সংক্ষিপ্ত আকারে যে হিসাব প্রস্তুত করি সেটাই হচ্ছে প্রাপ্তি ও প্রদান হিসাব। এই প্রাপ্তি ও প্রদান হিসাবে চলতি, পরবর্তী বছর অথবা পূর্ববর্তী বছর সকল ধরনের লেনদেনগুলো লিপিবদ্ধ করে রাখা হয়। ঠিক আছে, তার মানে অন্যান্য যে বিবরণীগুলো আছে যেমন আয় বিবরণীতে আমরা কি করি, চলতি বছর হিসাবগুলো লিপিবদ্ধ করি, কিন্তু প্রাপ্তি ও প্রদান হিসাবে ধরো 2020 সালের লেনদেন এটা হচ্ছে চলতি বছর, আর 2021 সাল হচ্ছে পরবর্তী বছর, আর পূর্ববর্তী বছর হচ্ছে 2019 সাল। তো আমরা সকল বছরের লেনদেনই হচ্ছে প্রাপ্তি ও প্রদান হিসাবে লিপিবদ্ধ করে রাখবো। আর একটা বিষয় হচ্ছে প্রাপ্তি ও প্রদান হিসাবে শুধুমাত্র নগদ লেনদেনগুলোই বসবে, বাকিতে অথবা অগ্রিম কোনো লেনদেন হচ্ছে প্রাপ্তি ও প্রদান হিসাবে বসবে না। প্রাপ্তি ও প্রদান হিসাব ব্যবসা প্রতিষ্ঠানের নগদান বইয়ের অনুরূপ, কিন্তু এটি নগদান বই নয়। তো এই জিনিসটা মাথায় রাখবে যে প্রাপ্তি ও প্রদান হিসাব অনেকটাই নগদান বইয়ের মতো, কিন্তু এটা আসলে নগদান বই নয়। এটি পারিবারিক হিসাব নিকাশের প্রথম ধাপ। আমরা যখন পরিবারের হিসাবগুলো রাখি প্রথমে আমরা কি করব, প্রাপ্তি ও প্রদান হিসাব তৈরি করব, তারপর আয় ব্যয় বিবরণী এবং শেষে হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী তৈরি করব। তো প্রথম ধাপটাই হচ্ছে প্রাপ্তি ও প্রদান হিসাব। সকল প্রকার নগদ লেনদেনের সমন্বয়ে এই হিসাব প্রস্তুত করা হয়। সো এই কথাটাই আমি বারবার বলছি যে প্রাপ্তি ও প্রদান হিসাবে আমরা বাকিতে অথবা অগ্রিম যদি কোনো লেনদেন হয়ে থাকে সেগুলো লিপিবদ্ধ করব না, শুধুমাত্র নগদ লেনদেন সমূহ হচ্ছে আমরা লিপিবদ্ধ করব। চলতি সালে নগদ প্রাপ্ত যে কোনো সালের মূলধন ও মুনাফা জাতীয় আয়সমূহ প্রাপ্তি প্রদান হিসাবে ডেবিট দিকে বসবে। তার মানে হচ্ছে আমরা চলতি সালে যে প্রাপ্তি ও প্রদান হিসাব প্রস্তুত করব সেখানে যে কোনো সালের মূলধন ও মুনাফা জাতীয় যদি কোনো আয় হয় সেটা যদি নগদে হয় তাহলে প্রাপ্তি ও প্রদান হিসাবের কোন দিকে বসবে, ডেবিট দিকে বসবে। এবং যে কোনো সালের মূলধন ও মুনাফা জাতীয় ব্যয়সমূহ ক্রেডিট দিকে লিখে প্রাপ্তি ও প্রদান হিসাব তৈরি করা হয়। তো বন্ধুরা আমি আবার রিপিট করছি যে আমরা চলতি বছরে যে প্রাপ্তি ও প্রদান হিসাব প্রস্তুত করব সেখানে যে কোনো সালেরই নগদ প্রাপ্ত টাকা সেটা মূলধন এবং মুনাফা জাতীয় হোক না কেন আমরা সবগুলো কি করব, ডেবিট দিকে বসাবো। সেটা যদি মূলধন ও মুনাফা জাতীয় আয় হয় তাহলে আমরা প্রাপ্তি ও প্রদান হিসাবে ডেবিট দিকে, এবং যদি মূলধন ও মুনাফা জাতীয় ব্যয় হয় তখন আমরা ক্রেডিট দিকে বসাবো। তো এই ছিল প্রাপ্তি ও প্রদান হিসাব। এরপর হচ্ছে আয় ব্যয় বিবরণী। আয় ব্যয় বিবরণী বলতে বোঝায় একটি পরিবারের যে চলতি বছরের আয় এবং ব্যয় সমূহ নিয়ে যে বিবরণী প্রস্তুত করা হয় সেটাই হচ্ছে আয় ব্যয় বিবরণী। আর এই আয় ব্যয় বিবরণীতে আমরা মূলধন জাতীয় হিসাবগুলো লিপিবদ্ধ করব না, আমরা শুধুমাত্র মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় ব্যয় সমূহ লিপিবদ্ধ করব। তো দেখো এখানে কি বলা হয়েছে, হিসাবকাল শেষে অর্থাৎ নির্দিষ্ট সময় পর পরিবারের আয় ও ব্যয়ের উদ্বৃত্ত অথবা ঘাটতি নির্ণয়ের জন্য যদি আয় বেশি হয় ব্যয় থেকে তখন কি হবে, উদ্বৃত্ত হবে। মানে
ব্যয়াতিরিক্ত আয়, ঠিক আছে, যদি ব্যয় থেকে আয় বেশি হয় তাহলে আমরা বুঝবো কি অতিরিক্ত টাকা আছে, সেটাকে বলা হয় উদ্বৃত্ত। আর যদি ব্যয়টা বেশি হয় আয় থেকে তখন সেটা হচ্ছে ঘাটতি, মানে আমার পরিবারে হচ্ছে এখন টাকার ঘাটতি রয়েছে। সো আয় থেকে যদি ব্যয়টা বেশি হয় তখন হচ্ছে ঘাটতি হবে, আর যদি আয় বেশি হয় তখন হচ্ছে উদ্বৃত্ত হবে। সো এই উদ্বৃত্ত বা ঘাটতি নির্ণয়ের জন্য শুধু চলতি সালের মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় ব্যয়ের সাহায্যে যে বিবরণী প্রস্তুত করা হয় তাকেই আয় ব্যয় বিবরণী বলে। তো বন্ধুরা একটা জিনিস মাথায় রাখবে যে অবশ্যই আমরা কি করব, আমরা চলতি সালের যে মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় ব্যয় আছে সেগুলো নিয়ে আয় ব্যয় বিবরণী প্রস্তুত করব। আমরা বিগত বছর অথবা পরবর্তী বছরের লেনদেনগুলো আমরা লিপিবদ্ধ করব না। যেমন প্রাপ্তি ও প্রদান হিসেবে আমরা কি করতাম, ধরো 2019 সাল হচ্ছে কি আমার বিগত বছর, আর 2020 সাল হচ্ছে চলতি বছর, 2021 সাল হচ্ছে কি আমার পরবর্তী বছর। সো আমরা কি করব, আয় ব্যয় বিবরণীতে শুধুমাত্র 2020 সংক্রান্ত যে লেনদেনগুলো আছে সেগুলোই লিপিবদ্ধ করব। তারপর বলা হয়েছে আয় ব্যয় বিবরণীতে যদি ব্যয়ের চেয়ে আয়ের পরিমাণ বেশি হয় তাহলে উদ্বৃত্তকে বলা হয় ব্যয়াতিরিক্ত আয় বা আয় উদ্বৃত্ত। সো বন্ধুরা এটা মনোযোগ দিয়ে দেখবে যে আয় ব্যয় বিবরণীতে ব্যয়ের থেকে যদি আয়টা বেশি হয় তার মানে হচ্ছে ব্যয় কম হবে আর আয়টা হচ্ছে বেশি হবে, তাহলে সেটাকে বলা হয় ব্যয়াতিরিক্ত আয়। ব্যয়াতিরিক্ত আয় মানে হচ্ছে ব্যয়ের অতিরিক্ত আয়, অথবা এটাকে বলা হয় আয় উদ্বৃত্ত। আর যদি আয়ের থেকে ব্যয় বেশি হয় তার মানে এবার যদি ব্যয় বেশি হয় তখন আমরা সেটাকে কি বলবো, তখন আমরা সেটাকে আয়াতিরিক্ত ব্যয় অথবা ঘাটতি বলবো। আয়াতিরিক্ত ব্যয় মানে হচ্ছে আয়ের অতিরিক্ত ব্যয়। সো বন্ধুরা আমি আবার রিপিট করছি, যদি আয় বেশি হয় তখন সেটা হচ্ছে আয় উদ্বৃত্ত অথবা যেটাকে বলা হয় ব্যয়াতিরিক্ত আয়। আর যদি আমার পরিবারে ব্যয়টা বেশি হয় তখন সেটা হচ্ছে ঘাটতি, যেটাকে বলা হয় আয়াতিরিক্ত ব্যয়। এরপর কি বলা হয়েছে, ব্যয়াতিরিক্ত আয় দ্বারা পারিবারিক তহবিল বৃদ্ধি হয় এবং ঘাটতি দ্বারা পারিবারিক তহবিল হ্রাস পায়। আমরা পারিবারিক তহবিল নির্ণয় করব, ঠিক আছে। পারিবারিক তহবিল নির্ণয়ের ক্ষেত্রে এই যে ব্যয়াতিরিক্ত আয় অথবা আয়টা যখন বেশি হবে, যত টাকা বেশি হবে তত টাকা আমরা পারিবারিক তহবিলে আমরা যোগ করব, আর ঘাটতি যদি হয় যত টাকা ঘাটতি হবে তত টাকা আমরা পারিবারিক তহবিল থেকে মাইনাস করব। সো পারিবারিক তহবিলকে বৃদ্ধি করবে হচ্ছে যদি আয় বেশি হয়, আর যদি ব্যয় বেশি হয় তখন সেটা পারিবারিক তহবিলকে কমিয়ে দিবে অথবা হ্রাস করবে। এরপর হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। আর্থিক অবস্থার বিবরণী মানে হচ্ছে যেই বিবরণীতে পরিবারের সম্পদ এবং দায় সংক্রান্ত যে লেনদেনগুলো হয় সেগুলো লিপিবদ্ধ করে রাখা হয়। তার মানে হচ্ছে একটা নির্দিষ্ট সময় পর অথবা বছরের শেষে আমরা কি করব, পরিবারের সকল সম্পদ এবং দায়গুলো লিপিবদ্ধ করব। ব্যবসা প্রতিষ্ঠানের মতো কিন্তু পরিবারেরও হচ্ছে সম্পদ আর দায় রয়েছে। সো দেখো এখানে কি বলা হয়েছে, অন্যান্য প্রতিষ্ঠানের মতো পরিবারেরও কিছু সম্পদ ও দায় থাকে। সম্পদ সমূহ যথা ঘরবাড়ি, তারপর হচ্ছে আসবাবপত্র, বিনিয়োগ, নগদ টাকা ইত্যাদি হচ্ছে পরিবারের সম্পদ। আর দায় সমূহ হচ্ছে ঋণ, তারপর হচ্ছে বকেয়া খরচ, পাওনাদার। পরিবার যদি ব্যাংক থেকে ঋণ নেয় বা আত্মীয় স্বজন থেকে যদি ধার নেয় তাহলে পাওনাদার ক্রিয়েট হবে, অথবা আত্মীয় স্বজন থেকে যদি ঋণ নেয় কিংবা যদি ধারে কোনো পণ্য ক্রয় করে বা কাঁচা বাজারগুলো ধারে ক্রয় করে তখন পাওনাদারের সৃষ্টি হবে। আর বকেয়া যে কোনো খরচ এগুলোকে বলা হয় দায়। সো বন্ধুরা সম্পদ সমূহ হচ্ছে ঘরবাড়ি, আসবাবপত্র, বিনিয়োগ, নগদ টাকা অথবা অগ্রিম কোনো খরচ হলে সেটা হচ্ছে কি সম্পদ। আর দায় সমূহ হচ্ছে ঋণ, বকেয়া খরচ, পাওনাদার ইত্যাদি। যেহেতু পরিবার কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান নয় সেহেতু এর কোনো প্রারম্ভিক মূলধন থাকে না। আমরা একটা ব্যবসা প্রতিষ্ঠান শুরু করার সময় যে মূলধনটা নিয়ে আসে মালিক, সে ব্যবসা প্রতিষ্ঠানে মালিক যে মূলধনটা দেয় সেটাই হচ্ছে কি প্রারম্ভিক মূলধন। কিন্তু পরিবার যেহেতু কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান না সেহেতু পরিবারে প্রারম্ভিক মূলধন থাকে না। পরিবারে আমরা পারিবারিক তহবিল নির্ণয় করব, ঠিক আছে। পারিবারিক তহবিল আর্থিক অবস্থার বিবরণীতে দায় হিসেবে প্রদর্শন করা হয়। সো পারিবারিক তহবিল আর্থিক অবস্থার বিবরণীতে কোথায় থাকে, দায় হিসেবে এটাকে দেখাতে হবে। সো এটা থেকে কিন্তু এমসিকিউ অথবা তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন আসতে পারে যে আর্থিক অবস্থার বিবরণীতে পারিবারিক তহবিল কোন জায়গায় বসে, এটা কি সম্পদ নাকি দায়। তারপর বলা হয়েছে আয় ব্যয় বিবরণীর ব্যয়াতিরিক্ত আয় পারিবারিক তহবিলে যোগ হয়, যেটা আমরা এর আগের স্লাইডেও দেখেছি, এবং ঘাটতি হলে পারিবারিক তহবিল থেকে বাদ দিয়ে দেখানো হয়। সো আমরা
পরিবারে হচ্ছে প্রারম্ভিক যেহেতু মূলধন থাকে না, আমরা একটা পারিবারিক তহবিল তৈরি করব। আর সেই পারিবারিক তহবিলে আমরা যে আয় ব্যয় বিবরণী থেকে ব্যতিরিক্ত আয় যদি পেয়ে থাকি সেটা প্লাস করব, আর যদি ঘাটতি হয় অথবা আয়াতিরিক্ত ব্যয় হয় তখন সেটা হচ্ছে মাইনাস করব। এরপর আমরা দেখব প্রাপ্তি ও প্রদান হিসাবের ছক। এখানে একটা প্রাপ্তি ও প্রদান হিসাবের নমুনা ছক দেওয়া আছে। দেখো প্রাপ্তি ও প্রদান হিসাব, এখানে হচ্ছে প্রাপ্তি সমূহ আর এখানে হচ্ছে প্রদান সমূহ। তো প্রাপ্তি সমূহ আমরা ডেবিট সাইডে লিখবো, আর প্রদান সমূহ আমরা হচ্ছে ক্রেডিট সাইডে লিখবো। তো সবসময় প্রাপ্তি ও প্রদান হিসাবে আমরা যে নগদ লেনদেন সমূহ আছে সেগুলো লিপিবদ্ধ করব। তো দেখো এখানে ব্যালেন্স বিডি টাকাটা আমরা এখানে লিখবো প্রাপ্তির ঘরে। এখানে ব্যালেন্স বিডি হিসেবে থাকতে পারে যে বছরের শুরুতে আমার যে ব্যাংক জমা অথবা নগদ টাকার উদ্বৃত্ত আছে সেটা হচ্ছে ব্যালেন্স বিডি। আর এখানে দেখো ব্যালেন্স সিডি এখানে হতে পারে যে একটা বছরের শেষে মানে হচ্ছে সমাপনী ব্যাংক জমা অথবা সমাপনী নগদ উদ্বৃত্ত। তো এটা ক্লিয়ার। এরপর দেখো মুনাফা জাতীয় প্রাপ্তি সমূহ এবং মূলধন জাতীয় প্রাপ্তি সমূহ এই দুইটাই আমরা কি করব, ডেবিট পাশে লিখবো। মানে একটা পরিবারে যত ধরনের মুনাফা জাতীয় প্রাপ্তি হয় অথবা যত ধরনের মূলধন জাতীয় প্রাপ্তি হয়, সেটা চলতি বছর হোক অথবা বিগত বছর হোক কিংবা পরবর্তী বছর হোক, সবগুলোই আমরা এখানে কি করব, ডেবিট দিকে দেখাবো। আর ক্রেডিট দিকে কি আসবে, মুনাফা জাতীয় প্রদান সমূহ এবং মূলধন জাতীয় প্রদান সমূহ। এটার ক্ষেত্রেও আমরা চলতি, তারপর হচ্ছে পরবর্তী বছর কিংবা বিগত বছরের সকল মুনাফা জাতীয় আর মূলধন জাতীয় প্রদান সমূহ আমরা প্রাপ্তি ও প্রদান হিসাবে ক্রেডিট সাইডে বসাবো। তো অলওয়েজ প্রাপ্তি ও প্রদান সমূহের মধ্যে আমার ডেবিট সাইডটাই বেশি হবে, কারণ হচ্ছে নগদ প্রাপ্তি থেকে নগদ প্রদান সমূহ অবভিয়াসলি বেশি হতে পারে না। তো নগদ প্রাপ্তি অলওয়েজ বেশি হবে। তো আমি আবার রিপিট করছি, ব্যালেন্স বিডি অথবা এখানে থাকতে পারে যে প্রারম্ভিক ব্যাংক জমা বা প্রারম্ভিক নগদ উদ্বৃত্ত। আর ব্যালেন্স সিডি মানে হচ্ছে আমরা এই যে ডেবিট সাইডে টাকাগুলো যোগ করবো এবং ক্রেডিট সাইডে টাকাগুলো যোগ করব, করে যত টাকা হচ্ছে ক্রেডিট সাইডে কম হবে, কারণ আমরা অলওয়েজ জানি ডেবিট সাইডে হচ্ছে প্রাপ্তি ও প্রদান হিসাবে বেশি হবে, নগদ প্রাপ্তি থেকে নগদ প্রদান সমূহ বেশি হতে পারে না। সো সেই জন্য ব্যালেন্স সিডি আসবে ক্রেডিট সাইডে। সো ক্রেডিট সাইডে আমরা কত টাকা লিখবো, এই যে ডেবিট থেকে আমরা ক্রেডিট মাইনাস করব, ঠিক আছে, ডেবিট টাকা থেকে আমরা মাইনাস করব ক্রেডিট টাকাগুলো, তাহলে যে অবশিষ্ট টাকাটা থাকবে সেটাই হচ্ছে ব্যালেন্স সিডি। আচ্ছা, তো আমরা এই তিনটা টাকা যোগ করলে কি হবে, আমার ডেবিট সাইডের টাকাটা এবং ক্রেডিট সাইডের টাকাটা সমান হবে। এরপর আমরা ডাবল জেড দিয়ে দুইটা পাশের টাকা সমূহ বন্ধ করে দিব। সো বন্ধুরা, এই ছিল প্রাপ্তি ও প্রদান হিসাবের নমুনা ছক। এখন আমরা দেখবো যে প্রাপ্তি ও প্রদান হিসাবের বৈশিষ্ট্য সমূহ কি কি। প্রাপ্তি ও প্রদান হিসাবের বৈশিষ্ট্যগুলো হচ্ছে, প্রথমত প্রাপ্তি ও প্রদান হিসাব নগদান বইয়ের মতো। সো প্রাপ্তি ও প্রদান হিসাবে যেরকম নগদ টাকার লেনদেন সমূহ প্রাপ্তি হলে সেটা ডেবিট সাইডে এবং প্রদান হলে সেটা ক্রেডিট সাইডে বসানো হয়, ঠিক তেমনি নগদান বইও কিন্তু একই কাজ করা হয়। কিন্তু প্রাপ্তি ও প্রদান হিসাবকে আমরা নগদান বই বলবো না, যদিও নগদান বইয়ের মতো দেখতে, তবুও আমরা নগদান বই বলবো না। এর পরের বৈশিষ্ট্যটা হচ্ছে, এই হিসাবের বাম পাশে প্রারম্ভিক নগদ তহবিল, মানে লেফট সাইডে আমরা কি করব, প্রারম্ভিক নগদ তহবিল ও ব্যাংক ব্যালেন্স দিয়ে শুরু করব। সো বাম পাশে অথবা ডেবিট সাইডে আমরা প্রারম্ভিক নগদ তহবিল ও ব্যাংক ব্যালেন্স দিয়ে শুরু করব, এবং ডান পাশে সমাপনী নগদ তহবিল ও ব্যাংক ব্যালেন্স দিয়ে শেষ করব। সো এটাকে হচ্ছে প্রারম্ভিক নগদ তহবিল ও ব্যাংক ব্যালেন্স, ব্যালেন্স বিডি বলা হয়। যে বছরের শুরুতে যেটা থাকে সেটা হচ্ছে ব্যালেন্স বিডি, আর বছরের শেষে যেটা থাকে সমাপনী নগদ তহবিল ও ব্যাংক ব্যালেন্স, সেটাকে হচ্ছে বলা হয় ব্যালেন্স সিডি। এর পরের বৈশিষ্ট্যটা কি, এই হিসাবের বাম পাশে সকল প্রকার প্রাপ্তি এবং ডান পাশে সকল প্রকার পরিশোধ লেখা হয়। মানে হচ্ছে ডেবিট সাইডে যত টাকা নগদে আসবে ব্যবসা প্রতিষ্ঠানের নগদ প্রাপ্তিগুলো আমরা বাম পাশে অথবা যেটাকে বলা হয় ডেবিট সাইডে লিখবো, এবং ডান পাশে অথবা ক্রেডিট সাইডে আমরা লিখবো সকল প্রকার পরিশোধ বা নগদ প্রদান সমূহ। এই হিসাবের বিভিন্ন প্রাপ্তি ও পরিশোধ লেখার সময় কোনো সময়কাল বিবেচনায় আনা হয় না। এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে কোনো সময়কাল আমরা প্রাপ্তি ও প্রদান হিসাবের ক্ষেত্রে বিবেচনা করব না। আমরা চলতি বছর অথবা পূর্ববর্তী বছর কিংবা পরবর্তী বছর সকল কালের হিসাব সমূহ আমরা লিপিবদ্ধ করব। তো ধরো 2020 সালে আমি হচ্ছে প্রাপ্তি ও প্রদান হিসাব তৈরি করছি, ঠিক আছে। তো 2020 সালে যে প্রাপ্তি ও প্রদান হিসাব তৈরি করছি সেখানে 2018 সালের হিসাবও আসবে, 2019 সালের হিসাবগুলো আসবে এবং 2021 সালের লেনদেনগুলো আমরা লিপিবদ্ধ করব। তো নগদে যত টাকা আমরা হচ্ছে
পেয়েছিলাম অথবা প্রদান করেছিলাম সেই সবগুলোই আমরা প্রাপ্তি এবং প্রদান হিসেবে লিপিবদ্ধ করব। এরপর আরো কিছু বৈশিষ্ট্য আছে। প্রথমত হচ্ছে বর্তমান বছরের কোনো বকেয়া আয় বা বকেয়া ব্যয় লেনদেন এই হিসাবে অন্তর্ভুক্ত হয় না। তো একটা জিনিস মাথায় রাখবে বন্ধুরা, যে প্রাপ্তি প্রদান হিসেবে অলওয়েজ নগদ লেনদেনগুলোই হচ্ছে লিপিবদ্ধ করা হয়। কোনো বকেয়া আয় অথবা বকেয়া ব্যয়ের লেনদেনগুলো এই প্রাপ্তি প্রদান হিসাবে লিপিবদ্ধ করা হয় না। এরপর হচ্ছে এই হিসাবের বাম দিক সর্বদাই বড় হয়। তার মানে হচ্ছে ডেবিট সব সময় বড় হয়, ডেবিট পাশটা অলওয়েজ বেশি হয়, কারণ নগদ প্রাপ্ত টাকার চেয়ে নগদ প্রদান কখনো বেশি হতে পারে না। সো এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তোমরা যখন প্রাপ্তি এবং প্রদান হিসাব তৈরি করবে তখন তোমরা একটা জিনিস লক্ষ্য রাখবে যে অলওয়েজ ডেবিট সাইড যাতে বেশি হয়। এরপর বলা আছে স্থায়ী সম্পদের অপচয় সংক্রান্ত লেনদেন এই হিসাবে অন্তর্ভুক্ত করা হয় না। এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। স্থায়ী সম্পদের অপচয় যেমন আসবাবপত্র, যন্ত্রপাতি, দালান কোঠা ইত্যাদি স্থায়ী সম্পদের যদি কোনো অপচয় অথবা অবলোপন হয় তখন আমরা এই সকল লেনদেন প্রাপ্তি ও প্রদান হিসেবে অন্তর্ভুক্ত করব না। এই হিসাব হতে নগদ প্রবাহ অথবা ক্যাশ ফ্লো জানা যায়। মানে আমার কত টাকা ক্যাশ ইনফ্লো হয়েছে অথবা কত টাকা ক্যাশ আউটফ্লো হয়েছে, যেটাকে বলা হয় নগদ আন্তঃপ্রবাহ অথবা নগদ বহিঃপ্রবাহ। নগদ আন্তঃপ্রবাহ মানে হচ্ছে কত টাকা নগদ প্রাপ্তি ঘটেছে একটা ব্যবসা প্রতিষ্ঠানে, আর নগদ বহিঃপ্রবাহ মানে হচ্ছে নগদে কত টাকা হচ্ছে চলে গেছে। ঠিক আছে, সো একটা ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে অথবা পরিবারের ক্ষেত্রে একই বিষয়। নগদ আন্তঃপ্রবাহ মানে হচ্ছে কত টাকা নগদে এসেছে, আর নগদ বহিঃপ্রবাহ মানে হচ্ছে কত টাকা নগদে প্রদান করা হয়েছে বা চলে গেছে। সো প্রাপ্তি ও প্রদান হিসাবের মাধ্যমে আমরা নগদ প্রবাহ সম্পর্কে জানতে পারবো। তো বন্ধুরা, আজকে আমরা দেখেছি কিভাবে পারিবারিক আর্থিক বিবরণী প্রস্তুত করতে হয় বা কেন করতে হয়, এবং প্রাপ্তি ও প্রদান হিসাবের নমুনা ছক দেখেছি, আর সর্বশেষে প্রাপ্তি ও প্রদান হিসাবের বৈশিষ্ট্যগুলো আমরা বিস্তারিত জেনেছি। তো পরের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ।